এই ভালোবাসা দিবস হোক আরও রঙিন। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন প্রেজেন্টস ভালোবাসা দিবসের বিশেষ আয়োজন দ্য জার্নি অফ লাভ। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন প্রেজেন্টস দ্য জার্নি অফ লাভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সারা ফায়রুজাইমা। ভালোবাসার আবার কোনো দিবস হয় নাকি? কোনো নির্দিষ্ট দিন লাগে প্রিয় মানুষকে ভালোবাসতে? তবুও রয়েছে বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে, আর সেই দিবসটাকে উদযাপন করতে আজকে আমরা এসেছি ভালোবাসার গল্প শোনাতে। পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে আছেন এলিটা কারিম এবং আশফাক নিপুন, একজন সঙ্গীত শিল্পী এবং একজন নির্মাতা। আমার মনে হয় নামই যথেষ্ট, এজন্য নামের পর উচ্চারণ করালাম না। কেমন আছেন আপনারা? খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, খুব ভালো লাগলো ইন্ট্রোডাকশনটা। থ্যাংক ইউ। কিন্তু আমি না তোমাদের কাছে এই যে সবসময় এই একই কথা জিজ্ঞেস করে বোর করতে চাই না, গল্পটা বলো। আমি আজকে জানতে চাই, সবসময় জানি নাম্বারস অ্যান্ড মনে রাখার ক্ষেত্রে নিপুন ভাই খুবই ভালো, এলিটা আপু আজ পর্যন্ত কবার ভালোবাসার গল্প বলেছো? আমি আসলে ভালোবাসার গল্পটা অনেকবারই বলতে হয়েছে ডেফিনেটলি, বাট প্রতিবার না মনে হচ্ছে কি একটা জানি এলিমেন্ট চেঞ্জ হয়ে যায় বা ভুলে যাই আমি। আবার এদিকে যখন নিপুনকে জিজ্ঞেস করা হয়, নিপুন আমার মনে হয় যে অনেক বাড়ায় ছাড়ায় অনেক কিছু অ্যাড করে দেয়, বিকজ হি ইজ আ স্টোরি টেলার। মোটেও না, আমি বাড়াই বলি না। আমি ছোটবেলা থেকে ম্যাথসে ভালো, ও ম্যাথসে ছোটবেলা থেকে খারাপ। হাউ ডু ইউ নো? পরিচয় তো অনেক পরে। হ্যাঁ, বিকজ ইংলিশের স্টুডেন্ট। সো হ্যাঁ, তো ও ইংলিশের স্টুডেন্ট। সো ও করে কি প্রতিবার একটা জিনিস ভুলে যায়, একটা জিনিস আসে। আর আমার তো ম্যাথসের মতো, যে ওই যে আমরা ছোটবেলায় ইয়েতে জিওমেট্রিতে পড়লাম না, যে সবকিছু শেষ হওয়ার পরে ব্র্যাকেটে হচ্ছে প্রমাণিত। তো আমার হচ্ছে সব শেষ হওয়ার পরে ব্র্যাকেটে প্রমাণিত, আমি সবকিছু মনে রাখতে পারি, বলতে পারি। সারা শুনো, হি ইজ জাস্ট ট্রাইং টু সাউন্ড ইন্টেলেকচুয়াল। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিকজ ও একটা ফিল্ম মেকার, ও স্ক্রিপ্ট লিখে বা ও স্টোরি বানায়। হ্যাঁ, তো ওর প্রতি মুহূর্তে ধরো ওর স্টোরি ঘুরতে থাকে মানে মাথার ভিতরে, এন্ড দ্যাটস হিজ স্পেশালিটি। তো আমাদের এই ভালোবাসার গল্পটাকেও সে অনেক সময় অনেক কিছু গল্পে এই জন্য আজকে বললাম যে গল্প কেউ যদি জানতে চায় যে এলিটা কারিম আর আশফাক নিপুনের ভালোবাসার গল্প, তারা গুগল সার্চ করলে, ইউটিউব সার্চ করলে অনেক পেয়ে যাবে। কিন্তু আজকে খুব জানতে ইচ্ছা হচ্ছে, আমি জানি যে আপনাদের দুজনের লাভ এট ফার্স্ট সাইট না, কিন্তু লাভটা ফার্স্টে কার হয়েছিল? ও বলবে আমার, আমার মনে নেই, আই ডোন্ট রিমেম্বার। আচ্ছা থাক, আমার ওকে ওকে, এটা কিন্তু মানে একদম পারফেক্ট। ওকে ডান, আমার হ্যাঁ, আচ্ছা, ফ্রেন্ড রিকোয়েস্ট আগে নিপুন ভাই পাঠিয়েছে, কিন্তু কথা কিন্তু আগে এলিটা কারিম বলেছিল। ইয়েস, তাই না? হ্যাঁ, আমি এখানে আমি ছোট করে বলি, আমার হচ্ছে যে লাভ এট ফার্স্ট সাইট না, লাভ এট ফার্স্ট মানে ওর যে কাজগুলো দেখেছিলাম, একটা পার্টিকুলার, আমি অনেক ডিটেলে যাচ্ছি না, পার্টিকুলার একটা কাজ দেখে আমার এত ভালো লেগেছিল যে আমি ওখান থেকে ওকে আমি রিচ আউট করি। তো এটা আমার হ্যাবিট। আমি অনেকেরই কাজ যখন আমার খুব ভালো লাগে, আমি জোর করে তাকে আমি রিচ আউট করি এবং বলি যে কাজটা খুব ভালো লেগেছে। অ্যান্ড আমি তার সাথে থামাতে চাই তোমাকে, যেহেতু গল্পটা আমি জানি, জোর করে কিন্তু কথা বলছে। কিন্তু নিপুণ ভাই, আপনারও কিন্তু এলিটা আপুর গান শুনে ভালো লেগেছিল এবং জোর করে দুবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তৃতীয়বার মেসেজটা দেওয়ার পরেই ধমক খেতে হয়েছে। এটা কেমন বিচার হলো? না আমি তো ধমক দিই নাই, ওই যে ফ্রেন্ডকে দিয়ে ধমক দেয়ছে আমাকে। না, ওর বেলায় হচ্ছে কি লাভ এট ফার্স্ট সাইট না, ওর বেলায় হচ্ছে, আমি যদি এভাবে বলি যে লাভ এট ফার্স্ট আর্ট, ফন্ট মেবি, ও আর্ট বলি। হ্যাঁ, কাজ দেখে যেটা হয়, কোনো কাজ না দেখলে এমনি যতই ফুফা শোষা করো সামনে দিয়ে যেন পাত্তাই দিও না। সো ওই কাজ দেখে ওর হয়েছে। অ্যান্ড অবভিয়াসলি লাভ এট ফার্স্ট সাইট আমার জায়গা থেকে, কারণ যেই সময় আমি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, সেই সময় ফেসবুকে মেসেঞ্জার ছিল না। সো মেসেজ করা যেত না, যে আমি মেসেজ করে ইমপ্রেস করবো, সেটা ছিল না। সো তখন একটাই উপায় ছিল, যে সেটা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো। আর না, বাট রিকোয়েস্টের সাথে একটা ছোট মেসেজ দেওয়া যেত। ওটা ডক্টর ইংলিশে নিপুন ভাইয়ের মেসেজ দিয়ে, সেটা হচ্ছে থার্ড টাইম। প্রথম দুইবার যখন বাদ দিয়ে দিল, তারপর আমি ভাবলাম যে আচ্ছা বাদ দিয়ে দিল, থার্ড টাইম আমি একটু সুন্দর করে লিখি, আই হ্যাভ বিন এ হিউজ ফ্যান অফ ইয়োর ওয়ার্ক, সিঙ্গিং, সবকিছু। কিন্তু ওই যে যেটা লাগছে, ওই সময় ওর একটা খুব ভালো কাজ চলছিল, তার প্রথম সিরিজ যদি বলি, টেলিভিশন সিরিজ, যেটার নাম মুকিম ব্রাদার্স, এবং খুব ভালো একটা সিরিজ চলছিল এবং আমরা সবাই দেখছিলাম। বিকজ মুকিম ব্রাদার্সের যে মেইন যে প্রোটাগনিস্ট আমাদের বন্ধু, হ্যাঁ লিড আমাদের বন্ধু অপু ভাই, আর যে অপু যাকে, তো অপু ভাইকেই তখন আমার মনে আছে আমি বলছিলাম যে কি আপনার এই ডিরেক্টর আমাকে খালি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কেন,
হ্যাঁ মানে আরো মনে হয় কি কি বলছি আমি, ও কিছুটা বানায় বলে আমি নাকি খুব রুট ছিলাম, আমি তখন ঠিক করে ফেলছিলাম যে এইরকম কথা তাহলে বিয়ে করেই ছাড়বো, ওই যে এই যে একদম সাথে সাথেই যে বললো কেন। তারপর তো প্রেমের 5 বছরের প্রেম, 5 বছর 5 তখন। আচ্ছা তখন এলিটা আপু তো ততদিনে বাংলাদেশে সেটেলড, তখন কতদিনে? তখন তোমার তো ছোটবেলায় বেড়ে ওঠা, আমি 2001 সালে বাংলাদেশে আসি, তোভাবে কাউন্ট করো এখন। বাই দ্যাট টাইম আমার মোটামুটি কত 14-15 বছর, তো আমাদের যখন বিয়ে হয় তখন আমি 14 বছর অলরেডি বাংলাদেশে, মানে আমাদের যখন প্রেম হয় তখন ওর বাংলাদেশ হচ্ছে 9 থেকে 10 বছর। এটা খুব শোনা যায় যে চিটংয়ের যারা চাটগাঁয়েরা নাকি নিজেদের ছাড়া বিয়ে করে না, চাটগাঁয়ের ছেলে মেয়ে, এইটা কি দুইজনেরই মাথায় ছিল? আমার মাথায় ছিল না, ওর মাথায় ছিল। এটা সত্যি কথা, এটা সত্যি, এটা আমার মাথায় ছিলই না। মানে যখন আসলে নামটা হচ্ছে এলিটা করিম, এখন হু কেয়ারস ও চিটাগং এর কি বরিশালের কি সিলেটের, মানে এলিটা করিম ইটসেলফ, তাও তো আর চিন্তা নাই, কিন্তু ওর মাথার মধ্যে ছিল যে চিটাগং, ওর মাথায়। আমি কিন্তু আমি জানি না, যখন ওর সাথে আমার মানে SMS হচ্ছে বা কথাবার্তা হচ্ছে, আমি কিন্তু জানি না সে চিটাগং এর, বাট আমি একটু একটু খেয়াল করছি যে ওর অ্যাকসেন্ট কিন্তু একটু চাটগাঁইয়া আসে, মোটেও না আসে, মোটেও না। এখন আসছে না বিকজ তুমি মানে সারার সাথে আছো এখন এখানে আমাদের না, কিন্তু এখানে প্রোগ্রামে কথা বলছো। আমি চাইলে এখনো কিন্তু বলে দিতে পারবো চাটগাঁইয়া, ও তো চিটাগং এ বড় হয়েছে এবং সে চাটগাঁইয়া বলে অবভিয়াসলি কেন ল্যাঙ্গুয়েজটা জানবো না। আবার ও চাটগাঁইয়া না, কিন্তু আমি চাটগাঁইয়া মোটেও না, আমি ওকে বলি সাউদি। ও বাংলাদেশে কত বছর, ও ছোটবেলা বড় হয়েছে সাউদিতে, ও চাটগাঁইয়া নামের কলঙ্ক, চাটগাঁইয়া বলতে পারে না, চাটগাঁইয়া বুঝে না, বুঝবো না কেন, চাটগাঁইয়া কুইজিন কি কি জানে না। একটু এটা আপনার কাছে জিজ্ঞেস করছি, 2 লাইনে, আজকের একটা বিশেষ দিন তাই না, 2 লাইনে নিপুণ ভাইকে চাটগাঁইয়া ভাষায় ভালোবাসা প্রকাশ করে দেখাও। 2 লাইন। সারা ব্যাড আইডিয়া, যারা দেখবেন তারা পরে বলবে যে এলিটাপু না বললেই ভালো হতো। টাইম প্রুফ করার ইউ আর চাটগাঁইয়া। আমি একটু প্র্যাকটিস করব। আমি বলি জিনিসটা স্যার, আমি অফকোর্স আমি চাটগাঁইয়া কুজিন কি হইতে লাগিও যে এইবারে বিচার করত দে চাটগাঁইয়া কই বললে চুপ করো না, বাট আমি লেটস সেটেল দিস এখনই। আমি বলি জিনিসটা সেটা হচ্ছে যে আমি চাটগাঁইয়া কুজিন খুব ভালো মতন জানি, বুঝি। হয় কি বাসায় বলতে হয়, কিন্তু ভাষাটা আমাদের বাসায় বলতো না, এর জন্য, এবং আমার বাইরেও বড় হয়েছি, আমাকে কোনো কথা কমপ্লিট করতে দিচ্ছে না। আশফাক নিপুণ, আপনি কাইফা হালুকা জিজ্ঞেস করেন তাহলে বলতে পারবে, কারণ সাউদিতে বড় হয়েছে। কিন্তু মানে গোয়িং ব্যাক টু আমাদের ভালোবাসার সময়ের ওই সময়ের কথা, ওই সময়ে আমরা আসলে মজার কিছু মানে মুহূর্ত আমরা মানে কি বলবো স্পেন্ড করেছি ওই সময়। কারণ যখন বাইরে, আমরা তো বাসায় বলতেছি না কিছু, এটা তো বলা যাবে না বাসায়, হ্যাঁ, দুইটারই চাটগাঁইয়া ফ্যামিলি, একটু কনজারভেটিভ, কিন্তু একটু শুনতে পাচ্ছে হয়তো ওরা যে এলিটা কার সাথে জানি রিক্সায় ঘুরতেছে, কোনো না কোনো আঙ্কেল আন্টি কেউ না কেউ বলে দিচ্ছে হয়তো আম্মুকে, ভাই হ্যাঁ রিক্সায় দেখছি ওকে একটা ছেলের সাথে, এরকম ওগুলো হয়তো আসতেছে। বাট আমাদের চারিদিকে যারা খুব ক্লোজ, আমাদের আর্টিস্টরা, সিঙ্গার্স বলি, অ্যাক্টার্স বলি, তো তারা কিভাবে আসলে রিসিভ করেছে আমাদের এই নতুন যেই ইয়েটা, রিলেশনশিপটা, ওটা আসলে খুব মজার ছিল। এবং আই উইশ ওটা বলতে পারতাম, আমরা নাম নিয়ে এখন বলতে পারতাম, বলছি না। একটা ব্যাপার ছিল তখন ওই সময়টাতে, যখন আমি ব্যাক ইন 2010 অ্যান্ড 2010 পরে, ওই সময় না আমার হেয়ার স্টাইল অনেক চেঞ্জ হতো। মানে আমি একবার লম্বা চুল রাখতাম, একবার টাক করে ফেলতাম, একবার ওই যে গাজিনী স্টাইল করতাম, আরেকবার স্পাইক করতাম, মোহক থাকতো। সো এলিটা তো বললো যে রিক্সায় ঘুরতাম এরকম, তো এই যে কথাবার্তা হতো না যে এলিটাকে কারোর সাথে দেখা গেছে। সো ছেলে একটাই, কিন্তু লুকগুলো হচ্ছে ডিফারেন্ট ছেলের সাথে এলিটাকে দেখা। হ্যাঁ, মানে আজকে ওর সাথে লম্বা চুল, 6 মাস পরে দেখা গেল যে টাক আরেকজনের সাথে ঘুরতেছে। ছেলে কিন্তু একটাই, কিন্তু এই যে লুক চেঞ্জের কারণে ওর ফ্যামিলি থেকেও একটু কনফিউশনে ছিল যে আচ্ছা আজকে ওর সাথে 6 মাস পরে আরেকজনের সাথে, কিন্তু মানুষটা কিন্তু আমি, শুধু লুক চেঞ্জের জন্য। আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে, এই যে তোমাদের ওই সময়টা, তখন কিন্তু এটা ছিল যে এলিটাকে ওর সাথে দেখা যাচ্ছে, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে ছিল। কিন্তু এখন যেটা হয়, এখন কিন্তু লাভের ক্ষেত্রে বা বিয়ের আগে বলে যে কেন ছেলে পছন্দ করো নাই, পছন্দ নাই কেন, প্রেম নাই কেন। তো ওই যে ওই সময়টার ওই লুকিয়ে লুকিয়ে প্রেম করাটা মজা ছিল, নাকি এখন তো দেখছো যে এখন কেমন হয়ে গেছে যে মানে ইটস ভেরি নর্মাল, প্রেম না থাকাটা বরঞ্চ ভয়ের, টেনশনের, যে কেন কাউকে পছন্দ করছে না। কোন ভালোবাসাটা মজার?
অ্যাকচুয়ালি আমরা যে খুব 2010 2011 ওই সময়টাও কিন্তু কিছুটা প্রোগ্রেস করেছিল, তুমি যে সময়টার কথা বলছো তার থেকে ওই সময় 2010-11 দিকে বাবা মারা কিন্তু আসলে হ্যাঁ তুমি কাউকে মানে জেনারেলি বলতো যে ভাই তোমার কোনো পছন্দ নাই, এখন তোমার জন্য খুঁজতে হবে। ওই যে একটা কথা আছে না যে তোমার মানে তুমি নিজে পছন্দ করে ফেললে তাহলে আমাদের আর টেনশন নাই, এরকম। তো আমার মনে হয় ওই সময় ওটা একটা ম্যাচিউর বয়সে যে এখন যেরকম স্কুল কলেজ থেকেই ওকে, তখনও কিন্তু ওরকম ছিল। আমি এটা এগ্রি, এখনো কিন্তু স্কুল কলেজ থেকে এটা ওকে ওকে না, বাট আমার মনে হয় যে এখন প্যারেন্টসরা আরেকটু বেশি চিন্তা করে কি আরবান সোসাইটিতে হয়তো কিছুটা, বাট দেন তারপরেও কিন্তু প্যারেন্টসরা ওয়ারিড থাকে, চিন্তা করে। এবং এখনো কিন্তু আমার মনে হয় এখন মেইন কনসার্নটা কি জানো, বাচ্চা সেফ আছে নাকি, বা ইয়াং যে আমাদের বাসায় থাকে সে কি সেফ, সে হয়তো পুরো গ্রুপে ঘুরছে, সে একা ঘুরছে বা সে একজনের সাথে ঘুরছে, ওইটা সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে যে সে কি সেফ নাকি, এটা অনেক ইম্পর্টেন্ট। না যে প্রশ্নটা থেকে সরে গেলাম, না ওই যে লুকিয়ে লুকিয়ে প্রেম করাটা একটু ফ্যামিলিকে না জানিয়ে করাটা বেশি মজার নাকি এখন এটাই বেটার? যে না এটা হচ্ছে কি চৌধুরী সাহেবের দিন শেষ হয়ে গেছে। ওই যে বাংলা সিনেমা আগে দেখা যায় চৌধুরী সাহেব আপনার ছেলে আপনার মানে আপনার মেয়ে বা আপনার ছেলে আমার মেয়ের সাথে কেন প্রেম করে, ওই চৌধুরী সাহেবদের দিন শেষ। এখন মোটামুটি বাবা মাও ভেরি কনসিডারেট, একটু রিল্যাক্সড, যে ছেলে মেয়ে ভালো হলে ইটস গুড। বাট আই এম শিওর কোনো বাবা মাই আসলে এমনি উপরে দেখায়, পুরোপুরি ওকে কখনো কিন্তু থাকে না কোনো বাবা মা, আই ডোন্ট থিঙ্ক সো। হয়তো অ্যাকসেপ্ট করে কিছুটা, বা হয়তো মানে দেখায় কিছুটা যে ঠিক আছে ফাইন তোমার ঠিক থাকলেই হলো, নো প্রবলেম। বাট আমরা অতটা আমরা লুকাই প্রেম খুব যে একটা লুকাই প্রেম করেছি তা কিন্তু না। আর বাই দ্যাট টাইম আমরা প্রেম করে ফেলছি, তখন আমাদের দুই জনের বাসা থেকেই হচ্ছে যে প্রেম পড়ছো, শিওর বিয়ে করো। আর আমরা হচ্ছে যে না আমরা প্রেম করতেছি, আমরা একটু টাইম নেই, না বিয়ে করো এরকম। তখন ছিল আমাদের মোর ওইটা। তো গল্পে গল্পে যেহেতু কফি ঠান্ডা হয়ে গেলে একটু আমরা ওভেনে কফিটা গরম করে নিই, তারপরে আমরা থ্যাংক ইউ স্যার আমারটা একটু থ্যাংক ইউ করে কারণ এক এক করে একটা রাউন্ডে আসছে, এইজন্য এক এক করে আচ্ছা তোমারটা ও আচ্ছা ঠিক আছে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের মাল্টি কুকিং অপশনে গ্রিলিং, বেকিং, রোস্টিং সবই হবে একসাথে। এনার্জি এফিশিয়েন্ট অপারেশন যা বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির মাধ্যমে রান্নার খরচ কমায়। শিশুদের নিরাপত্তার জন্য রয়েছে চাইল্ড লক সিস্টেম, কিপ ওয়ার্ম ফিচার, খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। এটা যতগুলো প্রশ্ন হয়, কফি গরম হতে হতে যতগুলো প্রশ্ন হয় ততগুলোর উত্তর চাই। টাইম কোনো কিছু লিমিট আছে? কফি গরম হতে যা সময় লাগে। আচ্ছা ওকে ঠিক আছে ওকে Rapid fire. Go. Okay, done. কে বেশি অলস, আপনি না এলিটা আপু? আমি। এলিটা আপুর একটা ভালো ও একটা খারাপ গুণের কথা। একটা ভালো গুণ হচ্ছে ও সবার সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখতে পারে, আর একটা খারাপ গুণ হচ্ছে সেটা হচ্ছে ও রুম খুব অগোছালো করে রাখে। এলিটা আপুকে যদি কোনো সুদর্শন পুরুষের সাথে হেসে হেসে কথা বলতে দেখেন, তাহলে আপনার ভেতরে তখন কি হয়? কোনো কিছুই হয় না, কারণ আমি জানি যে সুদর্শন পুরুষের বেল নেই আশফাক নিপুণ থাকতে। একটা সাক্ষাৎকারে বলেছিলেন বিয়ের পরে নাকি আপনি ওয়ান নাইট স্ট্যান্ড খুব মিস করেন। ইজ ইট? তুমি বলছিলে এটা কোন ইন্টারভিউতে বলছো? বিয়ের পরে ওয়ান নাইট স্ট্যান্ড, হ্যাঁ মানে যেটা যদি ওয়ান নাইট স্ট্যান্ড বলেন, মানে আমি যদি এভাবে বলি সেটা হচ্ছে যে বিয়ের আগে তো সারা রাত ধরে ফোনে কথা হতো, হ্যাঁ, সো বিয়ের পরে তো সারা রাত ফোনে কথা আর হয় না, তো ওটাই হচ্ছে ওয়ান নাইট স্ট্যান্ড। বুঝছেন? প্রাক্তনদের কারোর সাথে যোগাযোগ রাখেন না? সরি, এই সাউন্ডটা খুব সুন্দর ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই আমাদের দরকার। সব শেষ কোন কথাটা লুকিয়েছেন এলিটা আপুর কাছ থেকে? সারাক্ষণই তো লুকাই, সব শেষটা কোনটা লুকাবো এটা কিভাবে বলবো? আচ্ছা, তার মানে অনেক কথা লুকানো থাকে। হ্যাঁ অবভিয়াসলি, মানে এটা তো ওই যে বললাম না ভাই, বাংলা সিনেমার মতো না যে একদম তোমার সব আমি জানি আমার সব তুমি জানো, এরকম না। আমার তো শুরুর সাথে এখন মাঝামাঝি এসে সবাই ডেফিনেশন, ভালোবাসার ডেফিনেশন কিন্তু বদলে যাচ্ছে। একটু শুনে নি, যেহেতু জানার কথাই বললাম যে আমরা যতটুকু জানি যে আপনি খুব ভালো রান্না করতে পারেন, কোন রান্নাটা আপনি সবচেয়ে ভালো পারেন বলে মনে করেন? ডাল। আচ্ছা, এবার আপনার লাইনের প্রশ্ন, অপি করিম না জয়া আহসান কে বেশি প্রিয়? অপি করিম নাকি এলিটা করিম? অপশন নেই, দুজনই আমার খুবই প্রিয়, দুজনই আমার খুবই প্রিয়, দুজনই খুবই প্রিয়। হ্যাঁ, এক কথায় বলেন মহানগর ৩ কি সত্যি আসবে? এটা আমি এবং সমগ্র জাতির প্রশ্ন। আমি জানতে চাই মহানগর ৩ কি সত্যি আসবে? মহানগর ৩ কিভাবে আসবে? ওসি হারুন না গুলি খেলো।
আসার কথা মানে আমি জানি না আইসিইউ থেকে কি আসবে কিনা দেখা যাক। ও মানে সে আইসিইউতে আছে। থ্যাঙ্ক গড। ইয়েস ওকে আমিও খুব খুশি, এলিজা করিমও খুব খুশি। এন্ড আমি ভালো হিন্ট দিয়ে দিল একদম। ভেরি গুড। লাস্ট সব শেষ যে সিনেমাটা দেখে মনে হচ্ছে ইস এটা যদি আমি বানাতে পারতাম। অনেক ধরনের সিনেমা আছে, তেলেগু অথবা তামিল, মিয়াজাগান নামে একটা ছবি আছে। হ্যাঁ ওইটা দেখার পর মনে হয়েছে যে ওই ইনোসেন্স কি কখনো আনতে পারবো কিনা। এবং সবশেষ র্যাপিড ফায়ার রাউন্ডের সাথে সাথে আমাদের কফিটাও হয়ে গেছে, এবার কফি দিয়ে আর এইটা পুরো কফিটা গরম করতে হবে। হ্যাঁ প্লিজ আমারটা গরম করতে হবে। আরেকটা করছি। ওকে কুল। এক মিনিটে একেবারে মহা গরম হয়ে গেছে আর করাটা। ও থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সারা। লেট মি হেল্প ইউ। জি কফি গরম হতে হতে রেডি হয়ে যাচ্ছ তো? হ্যাঁ আমি একটু ভয়ে আছি। ওকে সো কফি গরমে দিয়ে এলিটাপুর প্রশ্নে আসছি এবার। ওকে 10টি প্রশ্ন, ঠিক আছে? ওকে। কে বেশি রোমান্টিক, আপনি না নিপুণ ভাই? নিপুণ। নিপুণ ভাইয়ের কোন গুণটা দেখে তার প্রেমে পড়েছিলেন? তার কাজ। মুকিম ব্রাদার্সে যখন যেভাবে সে ইন্ট্রোডাকশনটা করেছিল ফন্টের একটা, এরকম আমি কাজ ওই সময় বাংলাদেশে টেলিভিশনে দেখিনি। ওই কাজটা দেখে আমার কাছে একটু মানে মনে হয়েছিল যে ভেরি ইন্টারেস্টিং। বিয়ের আগে আর পরে নিপুণ ভাইয়ের মধ্যে বেসিক পার্থক্য কি পেয়েছেন? বেসিক কোনো রকম পার্থক্য আসলে আমি পাই নাই। বিয়ের আগেও আর বিয়ের পরেও সে একদমই সেম, কিন্তু একটা জিনিস হ্যাঁ, বিয়ের পরে তার কাজের কোয়ালিটি এবং তার কাজের মানে কি বলবো, তার আমি বলবো তার থিঙ্কিং, তার রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং অনেক অনেক বেটার। বিকজ অল ক্রেডিট গোস টু হার। নাম বলতে হবে না, এমন কোন নায়ক বা নায়িকা আছে যার সঙ্গে নিপুণ ভাইয়ের কাজ করতে মানা? না একদম না, একেবারে কারোর সাথে মনে না। এটা এডিটাপুর প্রশ্ন নিপুণ ভাই। ওকে 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 আমার তরফ থেকে মানে না, তার তরফ থেকে বলছো? আমার তরফ থেকে না, একদমই না। না না, আশফাক নিপুণ, রেদওয়ান রনি, আদনান আল রাজীব, মোস্তফা সরোয়ার ফারুকী, এই 4 পরিচালককে তাদের কাজের বিচারে নাম্বারিং করলে কিভাবে করবেন? 1 2 3 4। ফিকশনে না ইয়েতে অ্যাডে টিভি ফিকশন 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 ফিকশনে এখানে আমার মনে হয় ফারুকী ভাইকে এখান থেকে বাদ রাখা উচিত, কারণ ফারুকী ভাইয়ের থেকে তো এরা সবাই আসছে না। আই থিঙ্ক ওনাকে বাদ রাখা উচিত। ওরকম যদি হয় তাহলে আমি নাম্বার 1 দিব আশফাক নিপুণকে, নাম্বার 2 দিব রেদওয়ান রনিকে, নাম্বার 3 দিব আদনান আল রাজীবকে। আর কেউ ছিল না? তাহলে এই কেউ যখন গাইতে বলে প্রথম কোন গানটা মাথায় আসে? হঠাৎ দুজনে কেন হারালাম, কোথায় গানটার নাম কোথায়, রাগা অ্যালবামের গান এই গানটা। হ্যাঁ এটা 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 মনে হয় আমিও শুনতে চাই, এইটাই শুনেছিলাম। দেশের আপনার সেলিব্রিটি ক্রাশকে, দেশে কি তোমার কেউ সেলিব্রিটি ক্রাশ আছে? হ্যাঁ, I have a huge crush on Nisho. I have or had a no I had না I have ও have হ্যাঁ নিশো হ্যাঁ না ইনফ্যাক্ট ওটা এখন আরো মিনিমাম 10 বছর আগে 10 বছর আগে না মানে নিশো আমি বলি নিশো যখন থেকে টেলিভিশনের আশপাশের সাথে যখন টেলিভিশনের কাজগুলো যখন করতো তখন আমার মনে হতো যে ওয়াও হি ইজ রিয়েলি গুড। যদিও সে আরো আগে থেকে কাজ করছে আমি তখন খেয়াল করিনি, বাট আই ডু হ্যাভ আই এম আ হিউজ ফ্যান অফ নিশো, যেটা নিশো জানে। আবার নিশোর উপর বিরক্ত হয় কারণ নিশোর সাথে আমার যখন ফোনে কথা শুরু হয় ওই কথা 5-6 ঘন্টা আগে শেষ হয় না। নিশো একটা ইন্টারভিউতে কোথায় জানি বলতো যে এলিটা হচ্ছে আমার সতীন, আমাকে সতীন ভাবে, কারণ যখন আশফাকের সাথে সে কথা শুরু করে লিটারালি 3-4 ঘন্টা সে কথা বলতে থাকে। হ্যাঁ 4-5 ঘন্টা কন্টিনিউয়াস। ওকে সরি মডেল অভিনেতা আশফাক নিপুণকে 10-এ কত দেবেন? মডেল মানে স্টিল মডেল ফটোগ্রাফি টাইপের ওভারঅল রিসেন্ট কাজ আছে সেটা নিয়েও চিন্তা করে দেখতে পারো। অ্যাক্টিং এ I would probably give him মানে জেনারেল অ্যাক্টিং I would give him 7.5 out of 10 ভেরি গুড মানে অন স্ক্রিন। লাইফে তো এমনি অনেক অ্যাক্টিং করে মানে 20 out of 10 হ্যাঁ ওটা তো অনেক ভালো ইয়ে। আর মডেলিং ও হি ইজ নট ব্যাড, ধরো 7/8 ওরকমই 7-8 এর মধ্যে রাখছি। আচ্ছা তুমি তো আরব দেশে বড় হয়েছো, আরবি কোনো গানের প্রথম 2-4 লাইন শোনাতে পারবে বা 2 লাইন? না আমি কারণ আমার উচ্চারণ ভালো ঠিক থাকবে না বলতে চাই ওইভাবে, কিন্তু হ্যাঁ আমি যে স্কুলে ছিলাম বা আমাদের ওখানে একটা নিয়ম ছিল যে ওই দেশে যেই দেশে ছিলাম আমাদেরকে ন্যাশনাল অ্যান্থেম গাইতে হয়েছে এভরিডে। তা আমি প্রায় 12 বছর আমার লাইফের সাউদি এবং ইন্ডিয়ান এই দুইটা ন্যাশনাল অ্যান্থেম গেয়ে আসছি এবং আমি লিড ছিলাম। একটা এমনি গেয়ে দাও, মারহাবা মারহাবা একটা কিছু একটা গেয়ে দাও তাহলে বাজে শোনাচ্ছে একটা গেয়ে দাও আরবি। তুমি গেলে এরকম
হবে না। না, আমি judge করব। আচ্ছা, এবার শেষ প্রশ্ন, তুমি তো অভিনয় করেছো অবভিয়াসলি, এখন একই সাথে যদি এটার মনে হয় উত্তর আমি জানি, তা অভিনয়ের ক্ষেত্রে সিয়াম আহমেদ এবং আফরান নিশোর সাথে যদি অভিনয় করার সুযোগ থাকে, কার সাথে করবে? নিশো। এই প্রশ্ন করা উচিত ছিল ডিরেক্টর কাকে চান। ডিরেক্টর কাকে চাও? ডিরেক্টর কাকে চাও? নিশো। ডিরেক্টর নিশো কেমন হয়? ডিরেক্টর কাকে চাই? ডিরেক্টর কাকে চাই? আচ্ছা, ডিরেক্টর আমি শেষ। ওকে, তারপর বলবো? হ্যাঁ, বলে দাও। ডিরেক্টর আমার দুজন আছে মাথায়, একজন হচ্ছে আশফাক নিপুণ, একজন নুহাস হুমায়ুন। আশফাক নিপুণটা বলার জন্য বলছি অ্যাকচুয়ালি, হ্যাঁ, আশফাক নিপুণ বাদ দিয়ে বলি, নুহাস হুমায়ুন আর শৌকি, এই দুজন। আশফাক নিপুণ ঘর কা মুরগা, চয়েসে পেয়ে গেলাম ঘর কা মুরগা ডাল বরাবর, বুঝছেন? ঘর কা মুরগা ডাল বরাবর, যে ডাল পছন্দও করে, সেটাই। আচ্ছা, গুড। র‍্যাপিড ফায়ার রাউন্ড করতে করতে এইটা আপু আরো দুজন পছন্দের ডিরেক্টরের নামও পেয়ে গেলাম, কফিটা গরম হয়ে গেছে। থ্যাংক ইউ। এবার কি মার্কস? এবার মার্কস। তাহলে নিপুণ ভাই কত দিবেন এলিটা আপুকে এই র‍্যাপিড ফায়ারের জন্য? 9.5 10-এ। নাম কিন্তু আশফাক নিপুণের আসে নাই, দুজন ডিফারেন্ট ডিরেক্টরের নাম, ওই জন্যই যে 0.5 ওখানে কাটা, আর বাকি সবগুলোর জন্য হচ্ছে 9.5। প্রশ্ন ছিল না যদিও, জোর করে অ্যাড করা। ও সব আই থিংক আশফাক সব আনসারস করেছে ঠিক করেছে। আই উড প্রবাবলি গিভ হিম 10, যদি সব প্রশ্নের উত্তর যে রাইট মানে সত্যি ছিল তা না। আচ্ছা, এই র‍্যাপিড ফায়ার রাউন্ডে আমরা কিন্তু একটু দেখতেও পারলাম যে মান অভিমান একটু হালকা তর্কাতর্কি তো হয় না, মানে আসলে ভালোবাসায় ঝগড়া কতটুকু জরুরি আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে। তুমি বলো। একদমই জরুরি না, আমার ঝগড়াঝাটি পছন্দ, যদি আমি সবচেয়ে বেশি ঝগড়াটা হয়তো, বাট ঝগড়া এগুলা আমার ভালো লাগে না, আমার আই ডোন্ট লাইক ইট একদম। আমরা হয়ে যায়, মানে ঝগড়া তো হবে, দুজন একসাথে যদি থাকে অবশ্যই ঝগড়া হবে, বাট আমরা যে এসব ঝগড়া আছে না যে অনেক চিৎকার চেঁচামেচি জিনিস আমাদের সাথে হয় না। মান অভিমান, হ্যাঁ, মান অভিমান তো হয়, তারপর হ্যাঁ একটু গলা উঁচু করে হয়তো কথাবার্তা হয় আমাদের মধ্যে, বাট এরপরে মানে এর চেয়ে বেশি যাবে না। আমি বলি উঁচু কার বেশি হয়? আমার ভাই, ও সিঙ্গার মানুষ, ওর গলা তো উঁচু হবেই। আমি তো না, আমি বলি ডিরেক্টরদের না অনেক জোরে অ্যাকশন বলতে, ডিরেক্টর সেটে অ্যাকশন বলে, ভাষায় বউ অ্যাকশন বলে, আর বউ কাট বলে। এটা হচ্ছে যে ডিরেক্টরের লাইফ। আমি যে জন্য প্রশ্নটা করলাম, যেরকম বলে অনেক সময় যে ভালোবাসা থাকলে নাকি একটু ঝগড়া হয়, এবং ঝগড়াটা হলে নাকি ভালো, মান অভিমান। আমি বলি একটা কথা, সেটা হচ্ছে কখনো ভালোবাসার ব্যাপারে সাহিত্যিকদের কথা, তারপর হচ্ছে যারা নাটক বানায় বা যারা সিনেমা বানায়, স্ক্রিপ্ট রাইটারদের কথা বিশ্বাস করবেন না, কারণ ওরা সব সময় দেখে বিশ্বাস করব না, কিন্তু এখন বসা মানুষ না, ওরা একটু এক্সাজারেট করে। আমি তো বললামই যে যেভাবে সিনেমায় দেখানো হয় সেটা না, কিন্তু ডেফিনেটলি যেটা হয় যে মান অভিমান, ওই যে বললাম ঝালের মতো, যদি ঝালই না থাকে তাহলে তো আপনি ম্যারম্যারেই হয়ে যাবে। এখন এলিটা আপুর কাছে আগে জানতে চাই, নিপুণ ভাই একদম কথা বলা যাবে না, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, এলিটা আপু, রিপুন ভাইয়ের রিসেন্ট যে কাজগুলো হচ্ছে তার মধ্যে কোন কাজটা সবচেয়ে বেশি ভালো লাগছে, বা কোন কাজটা থেকে এক্সপেকটেশন হাই? সবাই তো মহানগর বলে, ডেফিনেটলি মহানগর থেকে তো, যদি মহানগর 3 হয়, এখন তো বুঝতে পারতেছি না কি হবে, বাট ওর আরেকটা কাজ যেটা একই প্ল্যাটফর্মে গিয়েছিল, সাবরিনা, যেটা ফিমেল সেন্ট্রিক একটা কাজ, যেটা মেজাবিন করেছিল, এই কাজটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, এবং এটার একটা সেকেন্ড সিজন আসা উচিত। এবং আমিও দাবি জানাচ্ছি, এর আগেও একবার একসাথে দাবি জানানো হয়েছিল, দ্বিতীয়বারের মতো দাবি জানাচ্ছি, এবং এটা আসলে সাবরিনা ওয়াজ আ ফ্যান্টাস্টিক পিস অফ ওয়ার্ক। এবং এখন যখন পরিস্থিতি অনেকটা বদলে গেছে, সাবরিনা সেকেন্ড সিজনটা আসলে কেমন হয় যদি আসলেই মানে করা হয় এই কাজটা, ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং টু ওয়াচ, বিকজ সাবরিনা সিজন 1 কিন্তু খুব কারেন্ট অনেক ইস্যুসকে কিন্তু একসাথে করে কিন্তু করা হয়েছিল। তো তাই যদি ফর্মুলাটা হয়, বা তাই যদি তার প্যাটার্নটা হয়, তাহলে এখন যদি সিজন 2টা হয়ে থাকে, ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং। এবার একটা রোমান্টিক সিচুয়েশন দিই, আমরা কিন্তু জানি অলরেডি যে এলিটা আপুকে প্রেমের গান গেতে বলা হলে কোন গানটা মাথায় আসে, কিন্তু এই বিয়ের 10 বছরে এসে আপনার ইচ্ছে হচ্ছে এলিটার কাছ থেকে গানটা শুনতে, সেখানে রোমান্টিক ওয়েতে কিভাবে এলিটা কারিমকে আস্ক আউট করবে যে গানটা যদি এলিটা শোনায়? সুন্দর করে রোমান্টিক ওয়েতে বলতে হবে, এলিটা আপুকে রিকোয়েস্ট করতে হবে বা চাইতে হবে যাতে এলিটা আপু গানটা শোনায়। বলো
এরকম রিঅ্যাকশনের ভয়ে গল্প বলা হয় না। এই যে কিভাবে বলি রোমান্টিক ওয়েতে, হ্যাঁ অফ কোর্স আজকে তো ভালোবাসারই দিন, মানে আজকে ভালোবাসা যত বহিঃপ্রকাশ করা যায়। বিং এ চাটগাই, আমি চাটগাই ভাষায় জিজ্ঞেস করি তাহলে মনে হয় আরো জোস হবে ব্যাপারটা। সেটা পারফেক্ট হ্যাঁ যে ওয়া না না ওই সারলাইনি গাই দাও না, গাইও দে লাস্ট গাই দাও না, সারলাইন জামাইলে গাই দাও, জামাইলে গাই দিও। অভিমানী হলে কি ক্ষতি, প্রিয়দের ভুলে যাওয়ায় যে ঠিক, বৃষ্টিতে ঝরা মুকুল ফুল হয়ে কি ফোটে এদিক সেদিক, শেষ রাতে জেগে ওঠা পাখি ভুল বোঝায় বসন্ত যে এলো, আমার মনে লাগে না রং, একা লাগে ঘরে ভীষণ। দারুণ লিরিকটা এত চমৎকার। আচ্ছা নিপুণ ভাই, যদি কখনো সুযোগ হয় বা সুযোগ না কখনো ইচ্ছে হয় যে এলিটা করিমকে দিয়ে কাজ করানোর স্ক্রিনে অভিনয়ের কারণে, যে গানটা না তো আমরা দেখি এলিটা এর আগে কাজ করেছিলাম মনে হয় না, আমরা অনেক ছোটবেলায় ডিরেক্ট করবে এলিটা করিমকে, আমি করেছিলাম তোমার ইয়েতেও তো করলাম, মুকিম ব্রাদার্স করলাম, তারপর হচ্ছে ওয়াইসো সিরিয়াস একটা এখন না। হ্যাঁ এখন আমি অবশ্যই করতে চাই, কেন করতে চাই সেটাও বলে দিই। এর আগে 2টা কাজ ছিল বিয়ের আগে, হ্যাঁ তো তখন আমি একটু অস্থিরও ছিলাম। এখন এই যে এত বছর পরে এসে আমার মধ্যে একটা ম্যাচুরিটি আসছে এবং আমি জানি শি ইজ এ ভেরি গুড অ্যাক্টর। ও কিন্তু বাই দ্য ওয়ে থিয়েটার করছে, মানে ইউনিভার্সিটিতে থাকতে প্রফেশনাল থিয়েটার। সো আমি অ্যাকচুয়ালি চাই যে ওকে নিয়ে কোনো একটা কাজ করতে, কোনো একটা ক্যারেক্টার রোল করতে, এবং এটা আমার খুব ইচ্ছা যে আসলে এলিটাকে একটু অন্যভাবে দেখতে কেমন লাগে দেখি। বিয়ের পরে কিন্তু একটা কাজ হয়েছে, এটা আমার আর শুভ ভাই, ডিরক্সটার শুভ, আমাদের দুজনের একটা গানের মিউজিক ভিডিও করেছিল সে। আচ্ছা কিন্তু তারপর মিউজিক ভিডিও আর অ্যাক্টিং এর মিউজিক ভিডিও না, আমি একদম ক্যারেক্টার কাজের ওরই একটা ফিকশনের কাইন্ড অফ ওএসটি ছিল। না বাট স্টিল ওটা তো এলিটা করিম প্লেইং এলিটা করিম হারসেলফ। আমি চাচ্ছি যে একটা ক্যারেক্টার ওয়াইজ যদি কোনো কিছু করা যায়, যে একটা অন্য ধরনের একটা ক্যারেক্টার, আমার অবশ্যই ইচ্ছা আছে করার। সেম এলিটা আপু, নিপুণ ভাইকে দিয়ে কখনো গান করানোর ইচ্ছা আছে, বা একসাথে থাকে না একটু ভিতরের পার্ট? বা আমি বলি বাই দ্য ওয়ে আমি বলি, আমি সব কথা বলেন না, আমি বলি যদিও এলিটা করিম বাংলাদেশের একজন সুপ্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী, কিন্তু গানের কান যদি বলে তাহলে সেটা হচ্ছে আমার ভালো। প্রচুর গান শুনে, আমি প্রচুর গান শুনি, আমার ভালো, নাচতেও দেখেছি, হ্যাঁ এটা আমার ভালো। আমি খুব তাড়াতাড়ি বলে দিতে পারি কোনো একটা মিউজিক শুনলেই যে আরে এই মিউজিকটা তো মনে হচ্ছে ওই মিউজিকের কপি, যেটা ও বুঝে না, কিন্তু আমি সাথে সাথে ধরে ফেলতে পারি যে কোনটা। আমি লিরিকও মনে রাখতে পারি এবং আমি ভালো গানও গাইতে পারি। চমৎকার। এবার এলিটা আপুর টার্ন। থ্যাংক ইউ। গান গেতে বলতে হবে চমৎকার করে, একটু রোমান্টিক ওয়েতে, একটু ভালোবেসে। কারণ আমার গান গাইতে হবে, অফ কোর্স। আমি ভাই না, এলিটা আপুর টার্ন, আমি তো বলে দিলাম এলিটা আপু ভালোবেসে বলার পরে যদি নিপুণ ভাই মানা করে। আমি এখন রোমান্টিক হওয়ার চেষ্টা করছি। আশফাক নিপুণ, বিয়ের আগে তুমি আমার কোন গানটা শুনে আমার প্রেমে পড়েছো? ওই গানের 2-3টা লাইন 4টা লাইন একটু শুনিয়ে দাও সবাইকে। অবভিয়াসলি বিয়ের আগে আমি ওই একটা গানই আমার স্টিল মনে আছে, আমি একটু গেয়ে শোনাই। যে গানটা শুনে আমি প্রথম এলিটা করিমকে চিনতে পারছিলাম যে আচ্ছা এটা হচ্ছে এলিটা করিম বলে একজনের ভয়েস এবং নিউ সেন্সেশন। গানটা ছিল হচ্ছে হঠাৎ দুজনে কেন হারালাম, একলাই পথে এসে দাঁড়ালাম, জানি এভাবে অপেক্ষায় কেটে যাবে আমার সময়, এলোমেলো হাওয়ায় এমন হারায়, আধার কালো রাতে খুঁজি তোমায়
তুমি রবে আমার মনে আমারই প্রার্থনায়, এইটুকু মনে রেখো ভালোবাসি সব সময়, তুমি রবে আমার মনে আমারই প্রার্থনায়, এইটুকু মনে রেখো ভালোবাসি সব সময়। হা হা দারুণ একটা রোমান্টিক মোমেন্টও কিন্তু আমরা পেয়ে গেলাম। গলার কাজটা করার চেষ্টা করছি কারণ আমি শুনতে শুনতে একদম পুরো কত দিবে নিপুণ ভাইকে? একদম 10 out of 10। কারণ ওর যেই ডেডিকেশন আর এক্সপ্রেশন দিয়ে গানটা করছে দারুণ 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 দারুণ। এটা হচ্ছে এই যে বিয়ের 10 বছর পরেও, প্রেমের 15 বছর পরেও যে এলিটার গান বা স্ত্রীর গান বা প্রেমিকার গানটা যে এভাবে গাওয়ার চেষ্টা করলাম, এটাই হচ্ছে ভালোবাসা। আজ ভালোবাসার ডেফিনেশনের উপর মানে আজকে একটা শোতে আশফাক নিপুণ যতগুলো ভালোবাসার ডেফিনেশন দিয়েছে এর উপর একটা ছোটখাটো বই বের করে ফেলা যাবে। অ্যাবসলিউটলি, একদম। হ্যাঁ, এখন তো বইমেলার মাস চলছে না, থাকতে থাকতে বের করা হচ্ছে। না সত্যি ভালোবাসা কিন্তু একটা খুবই, এটা আসলে অনেকেই বলে যে ভালোবাসা ভালো না, অনেক ধরনের আমরা বের হয়, কিন্তু ভালোবাসা একটা খুবই, আমি সবসময় বলি যে একটা ভেরি সারিয়াল ফিলিং, মানে এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটা যখন থাকে না তখন আমরা বুঝতে পারি আসলে এটা কি ছিল বা এটার অভাবটা কি। এটা তো থাকতেই হবে এবং সবসময় থাকতে হবে। একদম শেষ দিকে আমরা সেই পুরান প্রেমের থেকে বিয়ে এবং বর্তমান নিয়ে শুনলাম। এবার একটু ভবিষ্যৎ এবং সেই সাথে আজকে নিপুণ ভাই যেহেতু খুব ভালো মুডে আছে অ্যাডভাইস দেওয়ার, আগে নিপুণ ভাইকে দিয়ে শুরু করি যে এখন যারা প্রেম করছে বা যারা নতুন বিয়ে করেছে তাদের জন্য ভালোবাসার কি উপদেশ দিতে চাও তুমি, বা কি বলতে চাও আসলে যে কেমন হওয়া উচিত, কিভাবে থাকলে সম্পর্কটা এমন সুন্দর সুরেলা মিষ্টি করে 10-15 বছর টেনে নেওয়া যায়? আমি যেটা আমার এই যে আড্ডার মধ্যে বলছিলাম সেটা হচ্ছে, আমি সবসময় যেটা বিশ্বাস করি যে ভালোবাসায় যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে রেসপেক্টিং ইচ আদার। এটা আমি সবসময় বলে আসছি যে একজন আরেকজনকে, পার্টনারকে রেসপেক্ট করা, এর চেয়ে বড় জিনিস আসলে কোনো কিছু নেই। মানুষ বলে যে ভালোবাসাটা দরকার, মানুষ বলে যে ভালোবাসলে তো একটু রাগ অভিমান মানবে, সবই ঠিক আছে, কিন্তু যখন আসলে এক পার্টনারের প্রতি রেসপেক্টটা চলে যায় তখন আপনি যতভাবেই জোড়া লাগানোর চেষ্টা করেন না কেন ওটা লাগবে না। সো নতুন যারা প্রেম করছে বা নতুন যারা বিয়ে করেছে, আমি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অবশ্যই মান অভিমান হবে, ঝগড়া হবে, কিন্তু সতর্ক থাকতে হবে, নিজেকে খেয়াল রাখতে হবে, সেটা যেন এই যে রেসপেক্টটাকে যেন ক্রস করে না চলে যায়। একবার যদি রেসপেক্টটা শেষ হয়ে যায় এরপর আপনি যতই চেষ্টা করেন না কেন সেটা ফিরবে না। সো আমার মনে হয় যে এই রেসপেক্ট করাটা এটা খুব বেশি দরকার। যাকে ভালোবাসেন, যে পার্টনারকে ভালোবাসেন, তার ফ্যামিলিকে রেসপেক্ট করা, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা তো আসলে যেই অঞ্চলের লোক, আমরা তো ফ্যামিলিতে বিশ্বাসী, আমরা তো ফ্যামিলিতেই বিলং করি। সো যাকে ভালোবাসি শুধু তাকেই ভালোবাসলাম, কিন্তু তার পরিবারকে হয়তো অতটা ভালোবাসলাম না, বা ভালোবাসি তার সবটুকু নিয়েই ভালোবাসা, এটাও খুব বেশি দরকার আমার মনে হয়। আসলে আমি ঘুরে ফিরে রেসপেক্টটাই কিন্তু আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। রেসপেক্ট করা মানে এখন কে কীভাবে ডিফাইন করে, কিন্তু আমার মনে হয় আমরা যেভাবে ডিফাইন করি সেটা হচ্ছে যে আমি যখন তাকে রেসপেক্ট করছি, অবশ্যই তার বন্ধুদের, তার পরিবার, তারা তো আছে, তার কাজকেও কিন্তু আমি বোঝার চেষ্টা করছি, তার কাজটা আসলে কী টাইপের, কেমন। এখন যেমন ধরো সে যখন শুটিং করছে, যেমন রিসেন্টলি যে শুটিংটা করছে, ওই কাজটার জন্য তাকে বেশ অনেক দিন কিন্তু বাইরে থাকতে হয়েছে, এবং বাংলাদেশে বেশ কয়েকটা ডিস্ট্রিক্টে কিন্তু তার কাজ করতে হয়েছে। তো ওই ক্ষেত্রে যেটা হয় যে এখন আমাকে এটা বুঝতে হবে, বা আমি অটোমেটিকলি এটা আমি অনেক আগে থেকে বুঝে গিয়েছি যে দিস ইজ হিজ ওয়ার্ক, এবং আই রেসপেক্ট দ্যাট, এবং সে কতটা কমফোর্টেবলি তার এই কাজটা করতে পারে এটা আসলে আমারও দেখা উচিত। অ্যাট দ্য সেম টাইম আমিও যখন কোনো কাজ করছি, আমাকে ঢাকার বাইরে যেতে হচ্ছে, আমি তো 1 বছর দেশের বাইরেই ছিলাম, সামনেও ডেফিনেটলি কাজ করার ক্ষমতা যতদিন আমাদের ভেতরে আছে ততদিন তো কাজ করে যেতে হবে। তো ওই সময় যদি আমরা কোনো নতুন কিছু এক্সপ্লোর করতে চাই, ওই স্পেসটা যেন দেওয়া হয়, এবং ওই অটোমেটিকলি যদি রেসপেক্টটা আসে তাহলে তো খুবই ভালো। এবং আমার মনে হয় আমাদের দুজনের ক্ষেত্রে কিন্তু ওইটা অটোমেটিকলি একজন মিউচুয়ালি আসে, কারণ যেটা বললাম না, আমরা দুজন এক্সপ্লোর করতে কিন্তু খুব ভালোবাসি আমাদের কমফর্ট জোনের বাইরে কি হচ্ছে কি হচ্ছে না। তো ওই
ওখান থেকে আসলে হয় কি, যখন আমি ডেভেলপ করব নিজে অ্যাজ আ পার্সন, তখন কিন্তু তার সাথে কিন্তু আমার পার্টনারও কিন্তু মোটিভেটেড হবে এবং আমার পার্টনারও কিন্তু ডেভেলপ বা আরো কি বলবো আরো এনলাইটেন্ড হবে। তো এই জিনিসটা খুবই দরকার আমার মনে হয়। হ্যাঁ, আমি একটা বলতে চাই, সেটা হচ্ছে রেসপেক্টের কথাটা বলে দিলাম। আরেকটা হচ্ছে যারা নতুন প্রেম করছে বা যখনই প্রেম করো, সেটা হচ্ছে ডেফিনেটলি দুজন পার্টনারের মধ্যে একজনকে একটু সিলি হইতে হবে। যদি সিলি না হয় দুজনই, যদি আরেকটা হচ্ছে ওভার স্মার্ট হওয়া যাবে না, মানে কোনোভাবে একজনকে হ্যাঁ হ্যাঁ না যাবে না, ওভার স্মার্ট হওয়া যাবে না, যে আমি আউটস্মার্ট করে দিলাম ওকে, এটা করা যাবে না। আর রিলেশনশিপে একজনের একটু সিলি হওয়াটা দরকার, তাহলে রিলেশনশিপের যেই ইকুয়েশনটা জমে। আমি যদি দুইজনই যদি ভেরি ইন্টেলিজেন্ট হয়, দুইজনই যদি ভেরি ইন্টেলিজেন্ট অ্যাক্ট করে, খুব সিরিয়াস অ্যাক্ট করে, তাহলে জিনিসটা সম্পর্কটা আসলে বোরিং হয়। সো একজনকে একটু সিলি অ্যাক্ট করা দরকার, যে আচ্ছা একটু একটু এই রিলেশনের পুরো সিলি পার্টটাই, আমি সিরিয়াস পার্টটা হচ্ছে হ্যাঁ। সো এইটা খুব দরকার। আমি এটাও বলতে চাই, একটা তো বললাম রেসপেক্টটা, আর একটা হচ্ছে যে কোনো একজনকে একটু সিলি হতে হবে। সো একজনকে ইংলিশে অনেক ভালো হতে হবে, আরেকজনকে অঙ্কে ভালো হতে হবে, একজনকে গানে অনেক ভালো হতে হবে, আরেকজনকে গল্প বলাতে অনেক ভালো হতে হবে। আর যে যেটাতেই ভালো মন্দ হোক না কেন, দুজনের মধ্যে প্রেমটা একদম ঠিকঠাক থাকতে হবে, তাই তো? একদম। তোমাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর করে তোমাদের ভালোবাসার গল্পটা আমাদেরকে বলার জন্য। দর্শক, ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন প্রেজেন্স দ্য জার্নি অফ লাভের জার্নিটা আজকে এখানেই থামাচ্ছি। তবে এই যেতে যেতে এলিটাপুর কণ্ঠে আরেকটা গান শুনেই নিতে পারি। আমরা বাড়ি যেতে যেতে এই গানটা শুনে যাই না, প্লিজ? আচ্ছা, এটা অন্তহীন অ্যালবামের গান, অদিতের সুর করে এবং আসিফ ইকবালের লেখা, আমার মাদির এটা ডুয়েট। হৃদয়ে ছড়ে আকাশ পাতাল কত ডাকা ডাকি, সারা রাত্রি তোমার স্বপ্নে নির্ঘুম জেগে থাকি, কত স্বাদ নিবিড় করে তোমাকে ভালোবাসি, তোমার জন্যে আমার এত কান্না হাসি, কেন যে মনে হয় বোঝো না আমাকে, তোমারই কারণে ফিরিয়ে দিলাম পৃথিবী। থ্যাংক ইউ সো